শান্তশিষ্ট গ্রামে হঠাৎ নেমে আসে কালো এক ছায়া। একই বয়সের ছেলে আর মেয়েদেরকে কে বা কারা যেন তুলে নিয়ে যায় রাতের অন্ধকারে। আর ঠিক পরের দিনই গ্রামের ময়লার স্তূপে নয়তো নদীর পাড়ে পাওয়া যায় সেই নিখোঁজ মানুষদের গরিলার মুখোশে ঢাকা বিভৎস লাশ। এটা তো নিশ্চিত গ্রামে আবির্ভাব হয়েছে নতুন এক সাইকো সিরিয়াল কিলারের। কিন্তু কে এই খুনি আর কেনই বা সে বেছে বেছে খুন করছে একই বয়সের ছেলে মেয়েদেরকে? পুলিশ যখন এই খুনের তদন্তে নামে, এই খুনের রহস্য যেন আরো পেঁচিয়ে যায়। কারণ পুলিশের নজরে যেই খুনি পরের দিনই পাওয়া যায় তার লাশ। তাহলে কি এই খুনি সাধারণ মানুষের বেশ ধরে তার পরবর্তী শিকারকে বেছে নিচ্ছে, নাকি এ এমন কেউ যাকে কেউ কখনো কল্পনাতেও খুনি ভাববেই না? রহস্যের এই গোলকধাঁধা আদেও কি সমাধান হবে, নাকি পুলিশ নিজেই হয়ে যাবে এই খুনির পরবর্তী শিকার? এমনই ভরপুর সাসপেন্স, অকল্পনীয় কিছু টুইস্ট, গা হিম করা ক্রাইম আর সাইকোলজিক্যাল থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব তেলেগু ক্রাইম থ্রিলার কনস্টেবল। গভীর রাত, নিস্তব্ধ এক রাস্তায় দিব্যা নামের একটা মেয়ে স্কুটি চালিয়ে যাচ্ছে। হঠাৎ মেয়েটার বাবা কল দিয়ে বলে, এত রাতে তোর একা যাওয়াটা উচিত হয়নি, দুধের ডেলিভারির জন্য আমিই না হয় যেতাম। দিব্যা বলে, তুমি তো অসুস্থ, তাই আমি এসেছি, তবে চিন্তা করো না, আমি একটু পরেই বাড়ি ফিরে আসবো। কল কেটেই দিব্যা বাড়ির পথে রওনা দেয়। বেশ কিছু দূর আসতেই আচমকাই দিব্যার স্কুটি বন্ধ হয়ে যায়। দিব্যা কয়েকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। হঠাৎই পেছন থেকে কিছু একটা শব্দ শুনে দিব্যা বেশ ঘাবড়ে যায়। কয়েকবার ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। কোন রকমে কিক দিয়ে স্কুটি স্টার্ট করে সামনে তাকাতেই দেখে কালো গরিলার মুখোশ পরা কেউ একজন তার সামনে দাঁড়িয়ে আছে। দিব্যা কিছু বুঝে ওঠার আগেই মুখোশধারী লোকটা মোটা একটা রড দিয়ে তার মাথায় জোরে একটা বাড়ি দেয়। দিব্যা মাটিতে পড়ে যেতেই তার স্কুটিতে থাকা সব দুধ গড়িয়ে পড়ে। সেই রহস্যময় লোকটা দিব্যাকে কাঁধে করে নিয়ে ছোট এক গাড়ির ডিকিতে বন্ধ করে কোথায় যেন নিয়ে যায়। সকাল হতেই এক বেদে মহিলা এক বাসার গেটে এসে পানি চাইতেই ভানু দৌড়ে তার জন্য পানি নিয়ে আসে। তখনই ভানুর মেয়ে কীর্তি গাছ থেকে গোলাপ ছিঁড়ে বাইরে সোফায় রেখে আবারও ঘরে যায়। ভানুর স্বামী তখন বাইরে এসে বসেই সকাল সকাল ড্রিঙ্কস শুরু করে দেয়। নেশার ঘড়ির সামনে গোলাপ দেখতেই সেটাই চিবোতে থাকে। কীর্তি দৌড়ে এসে তার পছন্দের গোলাপের এই হাল দেখে চিৎকার করে মা আর মামাকে ডাকে। মা বাবার এসব কাণ্ড দেখে প্রচন্ড রেগে তার ভাইকে বলে সে যেন এই বুড়োকে আর একটা টাকাও না দেয়। কাশির থানায় যেতে দেরি হচ্ছে দেখে সে দ্রুত কীর্তিকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। তবে যাওয়ার আগে বোন থেকে লুকিয়ে দুলাভাইকে ঠিকই টাকা দিয়ে যায়। এদিকে জেএমএম জুনিয়র কলেজে অভি নামের একটা ছেলে একটা মেয়েকে ক্লাসে আটকে রাখে। তখনই ইবু আচমকা দরজা খুলে ভেতরে ঢুকতেই মেয়েটা দৌড়ে পালাতে গেলে অভি ডেকে হুমকি দেয় এসব কথা সে অন্য কাউকে বললে তার পুরো পরিবারকে শেষ করে দিবে। কারণ অভি এই এলাকার মিনিস্টারের ছেলে আর তার বাবার টাকায় এই কলেজ চলে। ইবু জানায় সেদিন যে ভাস্কর প্রিন্সিপালকে অভির নামে বিচার দিয়েছিল সে এখন উপরে একা আছে। অভি প্রচন্ড রেগে ভাস্করের কাছে এসে তাকে পশুর মতো মারতে মারতে বলে এরপর যদি আর কোনোদিন আমার বিষয়ে অভিযোগ করার সাহস করিস তাহলে তোকে আর কেউ জীবিত খুঁজে পাবে না। কীর্তি তখন তার বান্ধবী গীতার সাথে অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলছিল। গীতা অবাক হয়ে জিজ্ঞেস করে তুই সবসময় এত পড়ালেখা কিভাবে করিস? কীর্তি হেসে বলে এই 4 বছর কষ্ট করতে পারলে তবেই তো পরিবারের সবার জন্য কিছু করতে পারবো। তখনই ইবু আর অভি আসলে সবাই একসাথে ক্লাসের দিকে হাঁটতে থাকে। ক্লাসের সামনে আসতেই কীর্তি ক্লাসে চলে গেলে অভি গীতাকে ডেকে বলে তুমি তো জানো আমি কীর্তিকে কতটা ভালোবাসি, তাহলে তুমি ওকে আমার বিষয়ে বলছো না কেন? গীতা বলে কীর্তি এসব একদমই পছন্দ করে না, ওকে তোমার কথা বললে ও উল্টা আমাকেই চড় মেরে দিবে। বলেই গীতা ক্লাসে চলে যায়। এলাকার থানায় তখন হেড কনস্টেবল সুরি চায়ের দোকানে বসে কাশির জন্য অপেক্ষা করছে। নতুন জয়েনি কনস্টেবল কাশিকে সে এতটাই ভালোবাসে যে কাশি না আসা পর্যন্ত সে পানিটাও মুখে নেয় না। তখনই কাশি এসে তার পাশে বসতেই সে যেন জানে পানি ফিরে পায়। তখনই হঠাৎ বাইরে চিৎকার চেঁচামেচি শুনে সেদিকে ছুটে গেলেই জানতে পারে একটা মহিলার সোনার চেন কেউ চুরি করে নিয়েছে। আশেপাশে এত ভিড় দেখে কাশির সবাইকে সন্দেহ হয়, তবুও কাশি চালাকি করে বলে চোর এখানে নেই। সাথে সাথে একজন নিশ্চিন্ত হয়ে জোরে
করে নিঃশ্বাস নিতেই কাশির আর বুঝতে বাকি থাকে না সেই লোকটাই আসলে চোর। সেই লোকটার পকেটে হাত দিতেই সোনার চেন বের হয়ে আসে। তাকে ধরে এনে সোজা থানায় পুরে দেওয়া হয়। থানার সবাই হাসি খুশি থাকলেও যেই কনস্টেবল রিপোর্ট লেখে তার মুখটা গোমরা। এটা দেখে কাশি জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? কনস্টেবল জানায়, খুব ভালো এক পরিবারের ছেলে তার মেয়েকে বিয়ে করতে চায়, কিন্তু টাকার অভাবে সে বিয়ে দিতে পারছে না। কাশি বলে, আরে আমরা থাকতে তোমার মেয়ের বিয়ে হবে না, তা হয় নাকি? তুমি শুধু এই ছেলে পক্ষকে হ্যাঁ বলে দাও। এদের কথার মাঝেই থানার লেডি কনস্টেবল মাহাতি এসেই কাশিকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। তবে বিষয়টা সুরির নজর এড়ায় না। তখনই থানার এসআই গিরি এসে মাহাতিকে ডেকে একটা ফাইল দিতে বলে। তবে ফাইল নেওয়ার বাহানায় মাহাতিকে সে বাজে নজরে দেখতে থাকে। মিনিস্টারের বাসায় একটা ছেলেকে পশুর মতো মারা হচ্ছে, কারণ তার বাবার একমাত্র সম্বল জমিটা মিনিস্টারকে লিখে দিতে হবে, আর তার বাবা তাতে রাজি না। গিরি এসে এসবের প্রতিবাদ করবে কি, উল্টা লোকটাকেই ভয় দেখায়। ছেলের এত কষ্ট সহ্য করতে না পেরে বৃদ্ধ বাবা কান্না করতে করতে জমিটা মিনিস্টারের নামে লিখে দেয়। অভি তখন গিরি থেকে বিদায় নিয়ে কোচিং এ যায়। মিনিস্টার গিরিকে বলে, সামনেই অভি জন্মদিন, অনেক বড় করে অনুষ্ঠানটা পালন করব, তাই তুমি সব সিকিউরিটির ব্যবস্থা করো। পার্টিতে বড় বড় নেতারা আসবে বলেই 3টা বান্ডিল ধরিয়ে দেয়। থানায় সুরি কাশিকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো তুমি মাহাতিকে পছন্দ করো কিনা? মাহাতি তখন জানালার আড়াল থেকে এদের কথা শুনতে থাকে। কাশি চেয়েই না মাহাতিকে ভালোবাসার কথা স্বীকার করে। মাহাতি খুশিতে কাশিকে নিয়ে জল্পনা কল্পনা শুরু করে দেয়। কিছুক্ষণ পর গতরাতে কিডন্যাপ হওয়া সেই দিব্যার বাবা আর বোন এসে দিব্যার মিসিং রিপোর্ট লেখাতে চায়। গিরি উল্টা তাদেরকেই দিব্যার চরিত্র সম্পর্কে আজে বাজে কথা বলে বলে, দেখেন হয়তো কারোর সাথে সে পালিয়ে গেছে, কয়দিন পর সেই বয়ফ্রেন্ড লাথি দিলেই এমনি চলে আসবে। গিরি চলে যেতেই কাশি তার আচরণের জন্য ক্ষমা চাইতেই দিব্যার বাবা বলে, আমরা যত কষ্টে থাকি না কেন আমরা আর কোনোদিনও এই থানায় পা রাখবো না, কারণ আপনারা সবাই টাকার গোলাম। আমাদের মতো গরিবদের কোনো মূল্যই আপনাদের কাছে নেই। পরের দিন সকাল হতেই কীর্তি ঘুম থেকে উঠে বাসার বাইরে কুটি দেখে অনেক খুশি হয়ে যায়। তার আর বুঝতে বাকি থাকে না তার মামা এটা তার জন্যই এনেছে। ভানু এসব দেখে কাশিকে জড়িয়ে ধরে বলে, কীর্তি আসলেই অনেক ভাগ্যবতী যে তোর মতো একটা মামা পেয়েছে, যে কীর্তিকে নিজের সন্তানের মতো ভালোবাসে। কীর্তি অনেক অনেক খুশি হয়ে কুটি চালাতে থাকে। দুপুরে সে মামার সাথে বাজারে আসে। দোকানদার কাশি থেকে কোনো দামই নিতে চাচ্ছে না, কিন্তু সৎ অফিসার কাশি বলে, সব পুলিশ এক না, তোমরা সবাই যদি এক হয়ে প্রতিবাদ করো তখনই তো পরিবর্তন আসবে। কীর্তি খুশি হয়ে বলে, মামা তোমার এই ডায়লগ যদি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিই তাহলে তুমি একদম ফেমাস হয়ে যাবে। তখনই গিরি হাঁটতে হাঁটতে সেখানে আসতেই কাশি তাকে স্যালুট দেয়, কিন্তু চরিত্রহীন গিরি তখন কীর্তির দিকে কুনজরে তাকিয়ে জিজ্ঞেস করে, এই মেয়েটা আবার কে? কাশি বিরক্তি নিয়ে বলে, ও আমার ভাগ্নি। গিরি শয়তানের মতো হেসে বলে, সাবধানে রেখো, ওই যে মুরগি যেমন তার বাচ্চাদেরকে নিরাপদে রাখে সেভাবেই, ঠিক আছে? কাশি রেগে তাকাতে গিরি হেসে বলে, আরে আমি তোর ভালোর জন্যই বলছিলাম। কাশি বিরক্ত হয়ে আর কোনো কথাই বাড়ায় না। মিনিস্টার তার ছেলে অভিকে বলে, ভবিষ্যতে তোকে আমার জায়গা নিতে হবে, তার জন্য তোকে সুন্দর একটা ইমেজ করতে হবে, এই জন্যই তোকে আমাদের কলেজে ভর্তি করিয়েছি। পরশু তোর জন্মদিন, তোর সব বন্ধু আর গার্লফ্রেন্ডকে দাওয়াত কর, পার্টিতে সবার নজরে ভালো হওয়ার চেষ্টা কর। বাবার কথা মতো অভি ক্লাসে এসে সবাইকে দাওয়াত করে, তবে কীর্তির এসবে তেমন কোনো ইন্টারেস্ট নেই, তাই বিষয়টাকে গুরুত্বই দেয় না। ক্লাস শেষে অভি কীর্তির বান্ধবী গীতাকে ডেকে অনুরোধ করে বলে, এই শেষ অনুরোধটা রাখো, কীর্তিকে আমার পার্টিতে নিয়ে আসো, তুমি তো জানো আমি ওকে কতটা পছন্দ করি। অভির এত অনুরোধে গীতা বাধ্য হয়ে বলে, ঠিক আছে চেষ্টা করব, তবে আমি এখন ওয়াদা করতে পারছি না। পার্টিতে কাশিকে সিকিউরিটির দায়িত্ব দেওয়া হয়। কাশি বিরক্ত হয়ে সুরিকে বলে, পুলিশের কাজ ছেড়ে এখন আমাদের ওয়াচম্যানের কাজ করতে হবে, এটাই হলো আমাদের অবস্থা। সুরি বুঝিয়ে বলে, মিলিটারি আর আমরা সবাই তো একই, ওরা দেশ রক্ষা করে আর আমরা দেশের নেতাকে, তাই না? কাশি বলে, এই নেতারাই তো দেশ বেঁচে খায়। তখনই কীর্তিকে এখানে দেখে কাশি জিজ্ঞেস করে, তুই এখানে কেন? কীর্তি বলে, অভি আসলে আমার ক্লাসমেট, তার বার্থডে তাই দাওয়াত করেছে। কাশি বলে, ঠিক আছে, তবে পার্টির শেষে সোজা বাসায় যাবি। ভেতরে আসতেই অভি গীতাকে জড়িয়ে স্বাগতম জানায়। কীর্তিকে ধরতে গেলে কীর্তি বিরক্ত হয়ে হ্যান্ডশেক করে চলে যায়। তখনই মিনিস্টার আসলে অভির বাবা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে। মিনিস্টার এমন বিলাসবহুল সাজসজ্জা দেখে অভিকে তার জন্মদিনে শুভেচ্ছা দেয়। বেশ জাঁকজমক ভাবে কেক কেটে খাওয়ার পর অভির সব ফ্রেন্ডরা ড্রিঙ্কস করা শুরু করে। কীর্তি একা এক কোনায় মন মরা হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর কীর্তি ওয়াশরুমে যেতেই অভিও তার পিছু পিছু যায়। ওয়াশরুম থেকে বের হলে অভি কীর্তির সাথে বাজে আচরণ শুরু করতেই কীর্তি রেগে কষে একটা চড় মেরে দেয়। চড়টা এত জোরে মারে যে সবাই সেই শব্দে থমকে যায়। কীর্তি প্রচন্ড রেগে গীতাকে নিয়ে পার্টি থেকে বের হয়ে যায়। চড় খেয়ে অভি প্রচন্ড রেগে আছে। সামান্য
সামান্য একটা মেয়ে তাকে এতটা অপমান করলো, এটা সে কোনোভাবেই মানতে পারছে না। ইবু উল্টা আরো উস্কানি দিয়ে বলে, ওর মতো মেয়ের সাহস হলো কিভাবে যে তোকে চর মারে, তাও আবার তোর জন্মদিনের দিনে, আর তুই ওকে আটকাসনি কেন? ওকে এখানেই সায়স্তা করতাম, ওর জন্য আমাদের পার্টির মুডটাই নষ্ট হয়ে গেছে। অভি রেগে আগুন হয়ে বলে, ওর সাহস হলো কিভাবে? আমাকে না বলে? ওকে আমি আজই শেষ করে দিব। এদিকে গীতার মা গীতাকে বারবার কল করেই যাচ্ছে, তাই কীর্তি তার বাসা থেকে খানিকটা সামনে নেমে বলে, তুই আগে বাড়ি যা, আমি একাই যেতে পারবো। দীপা চলে যেতেই কীর্তি একা একাই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এগোতে থাকে। হঠাৎ তার মনে হয় কে যেন তার পিছু করছে। বেশ ভয়ে ভয়ে কয়েকবার পেছনে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। মনের ভুল ভেবে সামনে তাকাতেই আচমকাই তার সামনে গরিলার মুখোশ পরা কেউ একজন এসে কীর্তিকে কোষে এক চড় মেরে মুখ চেপে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। পরের দিন সকালে একটা লোক বিলের ধারে আসতেই দেখে গরিলার মুখোশ পরা একটা মেয়ের লাশ পড়ে আছে। লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে পুলিশকে কল দেয়। সারা রাতের ডিউটি শেষে কাশি ক্লান্ত হয়ে বাসায় আসতেই ভানু প্রচন্ড ঘাবড়ে বলে, কীর্তি গত রাতে কোনো এক পার্টিতে গিয়েছিল, সে এখনো বাসায় ফেরেনি। কাশি বেশ চিন্তিত হয়ে বলে, সে তো আমার আগেই বের হয়ে গিয়েছিল। ভানু বলে, আমি কল দিয়েছি কিন্তু তার ফোন বন্ধ। কাশি দ্রুত গীতাকে কল দিয়ে জিজ্ঞেস করে কীর্তি তার বাসায় গেছে কিনা। গীতা বলে, না, কীর্তিকে তো গত রাতে আমি বাসায় নামিয়ে দিয়ে এসেছিলাম। কাশির ফোনে একটা কল আসায় সে তাড়াতাড়ি গীতার কল কেটে দেয়। কলটা রিসিভ করতেই উপাস থেকে কিছু একটা শুনে কাশি একদম স্তব্ধ হয়ে যায়। পুলিশের টিম দ্রুত চলে আসে ক্রাইম স্পটে। গিরি দৌড়ে এসে মুখোশ সরাতেই দেখে এটা আর কেউ নয় বরং কাশির কলিজার টুকরো কীর্তি। সুরিকে বলে, সবাইকে সরিয়ে জায়গা ক্লিয়ার করে লাশটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। কাশি ক্রাইম স্পটে এসে কীর্তির বিভৎস লাশ দেখে নিস্তব্ধ হয়ে যায়। ভানু ছুটে আসে তার মেয়েকে দেখতে। কাশি আর সুরি কোন রকমে তাকে আটকে রাখে, কিন্তু মায়ের মন তো আর এসব শোনে না। মেয়ের নিথর দেহ দেখে মা আর বাবা চিৎকার করে কান্না করতে থাকে। পোস্টমর্টম শেষে কীর্তিকে বাসায় আনলে হাসি খুশি চঞ্চল স্বভাবের কীর্তির নিথর দেহ দেখে ভানু আহাজারি করে কান্না করতে থাকে। কীর্তির শেষকৃত্যের প্রস্তুতি চলতে থাকে। মেয়ের মতো ভাগ্নিকে হারিয়ে কাশি অসহায়ের মতো তাকিয়ে থাকে। যাকে সবসময় ছায়ার মতো আগলে রাখতো সেই কীর্তিকেই সে সুরক্ষা দিতে পারেনি। 2 দিন আগেও স্কুটি পেয়ে কীর্তি ছোট বাচ্চাদের মতো খুশি হয়ে গিয়েছিল, আর আজ তার লাশ পড়ে আছে। গোসল করিয়ে মুখাগ্নির জন্য নিয়ে যাওয়ার সময় ভানু কিছুতেই মেয়েকে ছাড়তে চায় না, কিন্তু নিয়ম তো মানতেই হবে। বাবা বুকে পাথর রেখে মেয়ের চিতায় আগুন দিয়ে দেয়। মেয়েকে হারিয়ে ভানু আর কাশি অসহায়ের মতো বসেছিল। বাবা নেশা করে এসে কীর্তি কীর্তি বলে চিৎকার করে ডাকতে থাকে। হঠাৎই থেমে কিছু একটা ভেবে কাশিকে বলে, তোর কাছে আমি কিছুই চাচ্ছি না, কিন্তু কথা দে তুই কীর্তির খুনিকে টেনে এনে তাকে সেভাবেই মারবি যেভাবে সে আমাদের কীর্তিকে মেরে ফেলেছে। কাশি কান্না করতে করতে বাবুরাওকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর কাশি কীর্তির পোস্টমর্টম রিপোর্ট আনতে আসলে ডক্টর জানায় প্রথমে কীর্তির মাথায় আঘাত করা হয়। আসলে আমি আমার পুরো জীবনে এমন নৃশংস মৃত্যু দেখিনি। কীর্তি জীবিত থাকা অবস্থায় রড গরম করে তার মুখ ঝলসে দেওয়া হয়েছে। এভাবে কয়েক ঘন্টা অত্যাচার করা হয় যেন ওকে জীবন্ত অবস্থাতেই জাহান্নাম দেখাতে চেয়েছিল। এরপর তার গলা কেটে নৃশংসভাবে খুন করা হয়। কাশি এই নিষ্ঠুর বর্ণনা আর শুনতে না পেরে দৌড়ে বের হয়ে যায়। সুরি আর মাহাতি রিপোর্ট নিয়ে বাইরে আসতেই কাশির চোখের রাগ আর প্রতিশোধের আগুন নিয়ে বলে, ওদের একটাকেও আমি ছাড়বো না। গীতার কাছে যেতে হবে, হয়তো সে কোনো ক্লু দিতে পারবে। কলেজে এসে কাশি গীতাকে জিজ্ঞেস করে, কীর্তির কি আরো ফ্রেন্ড আছে? গীতা জানায় আছে, কিন্তু তাদের সাথে সে অতটা ক্লোজ না, আমার সাথেই সবচেয়ে বেশি ক্লোজ ছিল। কাশি জিজ্ঞেস করে, সে কি কোনো কিছু নিয়ে চিন্তায় ছিল বা সমস্যা হচ্ছিল? গীতা বলে, না, সে সবসময় পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতো। সুরি জিজ্ঞেস করে, তার কি কোনো বয়ফ্রেন্ড ছিল? গীতা মাথা নিচু করতেই কাশি বলে, তুমি যা বলবে তার উপরে নির্ভর করছে কীর্তির আসামিকে খুঁজে পাবো কিনা, তাই কিছু না লুকিয়ে সব বলে দাও। গীতা বলে, অভিকে চেনেন না? ওই যে মিনিস্টারের ছেলে, সে অনেকবার কীর্তিকে প্রপোজ করেছিল কিন্তু কীর্তি রাজি হয়নি। গতকাল তার বার্থডে পার্টিতে কীর্তিকে নিয়ে যাওয়ার জন্য অনেক অনুরোধ করেছিল, আমি জোর করেছিলাম বলে কীর্তি সেই পার্টিতে গিয়েছিল। পার্টিতে অভি কীর্তির সাথে বেয়াদবি করায় কীর্তি রেগে তাকে চড় মেরেছিল। তারপর আমরা সেখান থেকে বের হয়ে যাই। আরেকটা বিষয় হলো, সেদিনের পর থেকে অভিও আর কলেজে আসেনি। কাশি অভির নম্বর নিয়ে তাকে কল দিলেও ফোন বন্ধ পায়। সুরি
কাশিকে জিজ্ঞেস করে কি মনে হয় এসবের পেছনে কি অভি থাকতে পারে। কাশি বলে তা জানি না, আমি আসলে কিছুই বুঝতে পারছি না। অভিকে পাওয়ার পরই সব সত্য জানতে পারবো। দুজনে এবার মিনিস্টারের বাসার উদ্দেশ্যে রওনা হয়। সুরি বলে না জানিয়েই মিনিস্টারের বাসায় যাচ্ছি, যে কোনো সমস্যা হতে পারে। কাশি বলে তুমি চিন্তা করো না, আমি সব সামলে নিব। মিনিস্টারের বাসায় পৌঁছে সুরি কাশির সাথে তাকে পরিচয় করিয়ে বলে কাশি আমাদের থানার নতুন কনস্টেবল। ব্রিজের পাশে যে লাশটা পাওয়া গেছে সেটা ওর ভাগ্নি কীর্তির লাশ ছিল। মিনিস্টার বলে বিষয়টা খুবই খারাপ লেগেছে, তবে এসআই কে বলবে যত দ্রুত সম্ভব আসামিকে ধরতে। কাশি বলে সেই কারণে আমরা এখানে এসেছি। অভি কি বাসায় আছে? আমরা জানতে পেরেছি সেই এই কেসের প্রাইম সাসপেক্ট। মিনিস্টার এবার প্রচন্ড রেগে বলে তোমাকে আমি একটু সহানুভূতি দেখিয়েছি বলে তুমি উল্টা আমার ছেলেকে টার্গেট করছো। কাশি বলে বার্থডে পার্টির রাতে অভি কীর্তির সাথে বাজে ব্যবহার করেছিল, তারপরেই এই খুনটা হয়েছে। মিনিস্টার এবার প্রচন্ড রেগে বলে কি বলতে চাও যে আমার ছেলে খুনি? তুমি কি পাগল হয়ে গেছো? তোমাদের এসআই এসে আমার পায়ে পড়ে থাকে, আর তুমি 2 দিনের আসা কনস্টেবল আমার বাড়িতে আমার ছেলের বিষয়ে তদন্ত করতে এসেছো? তোমার সাহস তো কম না। কাশি কোনো ভয় না পেয়ে উল্টা বলে একজন মিনিস্টার হওয়ার পরও এমন কথা আপনাকে শোভা দেয় না। আমাদেরকে আমাদের কাজ করতে দিন। এখনই অভিকে ডাকেন। আপনার ছেলে বলেই তাকে সম্মানের সাথে ডাকতে বলছি, না হলে তাকে গুন্ডাদের মতো টেনে নিয়ে যেতাম। মিনিস্টার রেগে কাশির দিকে তেড়ে গেলেই সুরি দ্রুত কাশিকে বাইরে পাঠিয়ে মিনিস্টারের কাছে ক্ষমা চায়। মিনিস্টার হুমকি দিয়ে বলে আমার ছেলেকে এসবে জড়ালে ওকে একদম শেষ করে ফেলবো। সুরি বাইরে আসতেই কাশি বলে অভি কোনো সাসপেক্ট নয়, বরং সেই খুনটা করেছে, তাই ওকে যেভাবেই হোক খুঁজতে হবে। রাতে ডাম্পিং এরিয়াতে এক স্টাফ ক্রেন দিয়ে ময়লা সরাচ্ছে। হঠাৎই ক্রেনের দাঁতে মুখোশ পরা একটা লাশ বিধে উঠে আসে। বিভৎস এই দৃশ্য দেখতেই স্টাফ ভয়ে আটকে ওঠে। তাড়াতাড়ি পুলিশে কল দিয়ে জানিয়ে দেয়। সুরি কয়েকজনকে নিয়ে ডাম্পিং এরিয়াতে এসে মুখোশ সরাতেই দেখে এটা আর কেউ নয়, বরং মিনিস্টারের ছেলে অভির লাশ। তার মুখে একদম কীর্তির মতোই পোড়া কাটা দাগ। সাথে সাথেই সে কাশিকে কল দিয়ে জানিয়ে দেয়। কাশি এসে অভির ঝুলন্ত লাশ দেখে শকড হয়ে যায়। যাকে সে শিকারী ভাবছিল সেই খুন হলে আসল খুনি তাহলে কে? ছেলের মৃত্যুর খবর পাওয়া মাত্রই মিনিস্টার দৌড়ে তার ছেলেকে দেখতে আসে। একমাত্র ছেলের লাশ দেখে চিৎকার করে ওঠে। কাশিকে দেখে প্রচন্ড রেগে তার কলার ধরে বলে তুই আমার ছেলেকে মেরেছিস তাই না? গিরে মিনিস্টারকে আটকালে মিনিস্টার উল্টা তাকে ঝাড়ি দিয়ে বলে কাশি গতকালকে আমার বাসায় গিয়ে আমাকে হুমকি দিয়েছিল। এতদিন তো ঘুষ নিয়েছো, তাহলে আজ কেন বিশ্বাস করছো না যে কাশি আমার ছেলেকে খুন করেছে? আমি তোমাদের কাউকে ছাড়বো না, সবাইকে দেখে নিব। থানায় আসতেই এসআই কাশির উপরে চড়াও হয়ে বলে তুমি কি পাগল নাকি? মিনিস্টারের বাসায় গিয়ে হুমকি দিয়েছো কেন? কাশি জানায় অভি কীর্তির কেসের সাসপেক্ট ছিল। গিরি রেগে বলে তুমি কোনো প্রমাণ আর আমার পারমিশন ছাড়া কিভাবে এই সিদ্ধান্ত নিলে যে অভি সাসপেক্ট, আর সেখানে গেলেই বা কেন? কাশি রেগে বলে আমার ভাগ্নি মারা গেছে। গিরি রেগে বলে তাই বলে কি যা খুশি তাই করবে? তোমার জন্য পুরো ডিপার্টমেন্টের অপমান হয়েছে, যদি আমাদের চাকরি চলে যায়। মিনিস্টার বলছে তুমি তার ছেলেকে মেরেছো, এখন কি তোমাকে গ্রেফতার করব? আর যদি এই কেস নিয়ে মাথা ঘামাও তোমার হাড্ডি গুঁড়ো গুঁড়ো করে দিব। মিনিস্টার ভালো মানুষ না, তোমাকে মারার হুমকি দিয়েছে, তাই সাবধানে থাকবে। ধাবায় বসে কাশি ভাবতে থাকে আসলে এই কেসে হচ্ছেটা কি। সুরি জিজ্ঞেস করে আসলে কি তুই অভিকে খুন করেছিস? কাশি বলে আমি সত্যি ওকে মারতে চেয়েছিলাম, কিন্তু মারিনি। কেসটা দিন দিন আরো জটিল হয়ে যাচ্ছে। ভেবেছিলাম অভি কীর্তিকে মেরেছে, কিন্তু অভিকেই আবার অন্য কেউ মেরে ফেলেছে। নাকি কীর্তি আর অভির খুনি দুজনই একজন? সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। কীর্তি আর অভির মৃত্যুর মধ্যে কোনো সম্পর্ক তো অবশ্যই আছে। সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে কে ওদেরকে মেরেছে আর কেনই বা মেরেছে। গিরির কেসে তদন্ত করতে অভির সব বন্ধুদের সাথে কথা বলতে আসে। সবার আগে অভির বেস্ট ফ্রেন্ড ইবুর বাসায় আসলে তার মা জানায় ইবু 2 দিন ধরে বাসায় আসে না। ইবুর বাবাকে গিরি চোখ রাঙিয়ে বলে শুনেছি তোমার ছেলে আর মিনিস্টারের ছেলে নাকি বেস্ট ফ্রেন্ড ছিল, যেখানেই থাকুক সন্ধ্যার মধ্যে তাকে থানায় পাঠাবে। ডিসিপি গিরিকে ডেকে কেসের আপডেট জিজ্ঞেস করতে গিরি জানায় সে এখনো তদন্ত করছে, যত দ্রুত পারে ওই খুনিকে খুঁজে বের করবে। ডিসিপি বলে উপর থেকে প্রেসার আসার আগে কেসটা ক্লোজ করে দাও। কাশির মর্গে গিয়ে সুরিকে জিজ্ঞেস করে পোস্টমর্টম রিপোর্ট কি এসেছে? সুরি বলে না, তবে আমরা অভির সব বন্ধুদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, এখনো কোনো ক্লুই পাইনি। কিন্তু অভির ক্লোজ ফ্রেন্ড ইবুকে পাওয়া যাচ্ছে না, আর তার মধ্যে সব ধরনের
বাজে স্বভাব ছিল। সে স্মোক করত, ড্রিঙ্কস করত, নেশাও করত, আবার মেয়েদের সাথে বাজে ব্যবহারও করত। তাহলে কি এই ইবুই আসল খুনি? মাহাতি অভির পোস্টমর্টম রিপোর্ট নিয়ে এসে জানায় কীর্তির মতো করেই অভিকেও মারা হয়েছে। দুজনের লাশের উপরে গরিলার মাস্ক ছিল। আরেকটা বিষয় হলো অভির লাশের কাছে ড্রাগস পাওয়া গেছে। সুরি বলে ইবুকে ধরতে পারলেই সকল সত্য সামনে আসবে। মাহাতি জিজ্ঞেস করে কিন্তু তাকে পাবো কোথায়? সুরি বলে কয়েকদিন আগেই তাকে কুনকুনটা বাংলোর সামনে দেখা গিয়েছিল। পুরো বাংলোতে ইবু সহ আরো অনেকেই নেশা করছিল। কাশি আর সুরি দ্রুত সেখানে গেলে একজন ভেতর থেকে পুলিশকে দেখে সবাইকে সতর্ক করে দেয়। সুরি বলে ইবুকে এখানে পাওয়া যাবে, তাই সুরি সামনে থেকে যাবে আর কাশি যাবে পেছন থেকে। ফলে সেখানে থাকা কেউ আর পাওয়াতে পারবে না। কাশি কয়েকজনকে মেরে একদম শুইয়ে দেয়। ইবুকে দেখা মাত্রই বেঘোরে মারতে শুরু করে। ইবু কিছুই না বুঝে জিজ্ঞেস করে তাকে কেন মারা হচ্ছে। কাশি কোনো উত্তর না দিয়ে দুইটা ড্রিঙ্কস এর বোতল তার মাথায় ভাঙে, কিন্তু তাতেও কাশির শান্তি হয় না। এক নাগারে পাগলের মতো তাকে মারতেই থাকে। ইবুর সঙ্গীরা কাশিকে কোনো রকমে ধরে ইবুকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যায়। কাশি তাদের পিছনেতেই সবাই কাশির দিকে পাথর ছুটতে থাকে। পাথর কাশির মাথায়, কপালে, মুখে গিয়ে লেগে রক্তাক্ত হয়ে যায়। সুরি সেখানে দৌড়ে আসতেই সবাই দৌড়ে পালায়। এতটা আহত হয়ে কাশি ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না। মাহাতিও ততক্ষণে সেখানে চলে আসে। দুজন দ্রুত কাশিকে নিয়ে বাসায় চলে আসে। ভাইকে এমন অবস্থায় দেখে ভানু কান্না করতে করতে বলে, আমাদের একমাত্র মেয়েকে তো হারিয়ে ফেলেছি, সে আর ফিরে আসবে না। তোর কিছু হয়ে গেলে আমরা কি করব? আসামিরা এমনি শাস্তি পাবে, দয়া করে ওদের পেছনে আর যাবি না। কাশি কান্না করতে করতে বলে, আমি ওদেরকে কিভাবে ছেড়ে দিব? পরিবারের কেউ একজন মারা গেলে পুরো পরিবারটাই শেষ হয়ে যায়। ওদের শাস্তি না দিলে কালকে হয়তো আরো অনেক পরিবারকে ওরা এভাবে শেষ করে দিবে। মাহাতি বলে, ইবুই হয়তো কীর্তি আর অভিকে খুন করেছে। সুরি বলে, আমারও তাই মনে হচ্ছে, ওকে ছেড়ে দেওয়া যাবে না, কাল সকালেই ওকে ধরতে হবে বলেই বের হয়ে যায়। পরের দিন সকালে ক্ষেতের পাশে গাছে আবারও একটা মুখোশ পরা ঝুলন্ত লাশ দেখা যায়। পুলিশ ক্রাইম স্পটে এসে মুখোশ সরাতেই দেখে লাশটা ইবুর। ইবুর বাবা মা ছুটে এসে ছেলের শোকে কান্না করতে থাকে। কাশি বুঝে উঠতে পারে না এসব কি হচ্ছে। যাকে এসে খুনি মনে করছে পরের দিনই তারই লাশ পাওয়া যাচ্ছে। সুরি, কাশি আর মাহাতি এক ধাবায় দেখা করে। সবার চোখে মুখে চিন্তার ছাপ। কেসটা দিন দিন জটিল থেকে আরো জটিল হয়ে যাচ্ছে। ছোট্ট একটা গ্রামে একের পর এক খুন হয়েই যাচ্ছে। মাহাতি বলে, এই খুনি অনেক চালাক, কোনো ক্লু রাখছে না, সবাইকে একই ভাবে মারছে, একই বয়সী ভিকটিমদেরকে টার্গেট করছে, লাশের উপরে একই রকমের মাস্কও ব্যবহার করছে। এসব কি তাহলে কোনো সিরিয়াল কিলারের কাজ? সুরি বলে, আমার মনে হয় এটা একজনের নয়, বরং কোনো গ্যাং এর কাজ। কাশি বলে, একটা জিনিস খেয়াল করেছো, আমরা যাকে সাসপেক্ট ভাবছি সেই মারা যাচ্ছে। কীর্তির কেসের সাসপেক্ট ছিল অভি, অভির কেসের সাসপেক্ট ইবু। আরেকটা বিষয় হলো এরা সবাই একই কলেজে পড়তো। এদের ফ্রেন্ডদেরকে টার্গেট বানানো হচ্ছে। আমার সন্দেহ যদি ঠিক হয় তাহলে নেক্সট টার্গেট হবে গীতা। মাহাতি বলে, গীতা তো আমার প্রতিবেশী, তাহলে আমি ওর পর নজর রাখবো। রাতে কাপড় ওঠানোর সময় মাহাতি খেয়াল করে মাস্ক পরা একজন গীতার বাসা থেকে বের হয়ে যাচ্ছে। সাথে সাথেই কাশিকে কল দিয়ে জানিয়ে দেয়। কাশি তার পিছু করতে বলে নিজেও বের হয়ে পড়ে। রামা মন্দিরের সামনে আসতেই কাশি সামনে এগিয়ে আসে, পেছনেই মাহাতি দাঁড়ানো। কাশি সেই মাস্ক খোলার চেষ্টা করতেই খুনি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। কাশি আর মাহাতি তার পেছনে দৌড়ায়। মাঠ ঘাট পেরিয়ে নির্জন আর এক মাঠে এসে পৌঁছাতেই কাশি আর কাউকেই সেখানে দেখতে পায় না। মাহাতি এসে ভয়ে কাঁপতে কাঁপতে ইশারা করে পেছনের দিকে দেখাতেই কাশি তাকিয়ে দেখে সেখানে বস্তার মুখোশ পরা একজন নয়, বরং 15 থেকে 20 জন হারিকেন হাতে কাছি নিয়ে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে তারা কাশির দিকে ধেয়ে এসে কাশিকে ঘিরে পিঠের উপরে একের পর এক কোপ দিতেই থাকে। হারিকেন দিয়ে জোরে বাড়ি মারে। কাশি নিজেকে কিছুটা সামলে কোনো দিকে না তাকিয়েই হারিকেন দিয়ে সবাইকে মারতে থাকে। একজন কাশিকে মারতে গেলেই কাশি গলা চেপে ধরে মুখোশ সরাতেই দেখে এরা আসলে মিনিস্টারের লোক। সবাই ভয়ে দৌড়ে পালিয়ে যায়। কাশি মাহাতিকে বলে, ওরা ভেবেছে আমি হয়তো অভিকে খুন করেছি, তাই আমাকে মারতে এসেছে, তুমি দ্রুত গীতাকে নিয়ে সেফ জায়গায় চলে যাও। মাহাতি চলে যেতেই কাশি লক্ষ্য করে গরিলার মাস্ক পরা লোকটা বের হয়ে এসেছে। কাশি তাকে জাপটে ধরে মাস্ক খুলে দেখে থানায় এনে ইচ্ছা মতো মেরে জিজ্ঞেস করে, বল তুই সবাইকে কেন মারছিস? থানা সেই কমপ্লেন লেখা অফিসার এসে জিজ্ঞেস করে, তোমাকে কেন মারছো? কাশি রেগে বলে, এই লোকটাই সব খুন করেছে। অফিসার বলে, আরে এ তো এই এলাকার পাগল, সে কেন মারবে? কাশি তবুও বিশ্বাস করতে চায় না, কারণ এই লোক খুনি না হলে তার কাছে এই মাস্কটা আসলো কিভাবে? বলে আবারও মারা শুরু করলে অফিসার তাকে আটকে দিয়ে বলে, এই লোক কথা বলতে পারে না, ওকে কেউ টাকা দিলেই
সে সেই কাজ করে দেয়। হয়তো তেমনই তাকে কেউ মাস্ক দিয়ে বলেছিল এমনটা করতে। কাশি রেগে লাঠিটা ফেলে দেয়। অফিসার পাগলটাকে চলে যেতে বলে। কাশির এবার প্রচন্ড রাগ হয়। থানা থেকে বের হতেই পাগলটা সুরিকে দেখতেই সেই মাস্ক দিয়ে ভয় দেখায়। ভয়ে সুরি তাকে কোনো রকমে তাড়িয়ে দেয়। পরের দিন নদী থেকে স্কুটিতে বাঁধা একটা মেয়ের লাশ পাওয়া যায়। গলায় লকেটটা দেখে কাশির কেমন যেন খটকা লাগে। গিরি আসতেই কাশি জানায় 9:30টার দিকে দুজন মাছ ধরতে এসে লাশ দেখে খবর দিয়েছিল। এই লাশেও গরিলার মুখোশ পরানো। গিরি মুখোশ সরিয়ে দেখে লাশের মুখ পুড়িয়ে ঝলসে দেওয়া হয়েছে। এটাই সেই মেয়েটা যাকে গল্পের প্রথমে কিডন্যাপ করা হয়েছিল, মানে দিব্যা। তবে লাশ দেখে বোঝাই যাচ্ছে লাশটা হয়তো অনেক দিনের পুরনো। খবরে আরো একটা মার্ডারের নিউজ শুনে ডিসিপি গিরিকে কল দিয়ে ঝাড়ি দেয় যে থানায় এসব কি চলছে, রোজ একের পর এক খুন হয়েই যাচ্ছে। একজন এমএলএ ছেলেকেও মারা হয়েছে। প্রচন্ড রেগে একদিন সময় দিয়ে বলে এর মধ্যেই কেস সলভ করতে না পারলে সাসপেন্ড করে দেওয়া হবে। দিব্যার বাবা মা দৌড়ে আসে। লাশের পচা গন্ধে সুরি একদম ভূমি করে দেয়। দিব্যার লাশ পোস্টমর্টমের জন্য আনা হয়। ডক্টর চেক করে বলে খুনের প্যাটার্ন আর ব্যবহৃত অস্ত্র সবই একই। হয়তো এটাই খুনির প্রথম মার্ডার ছিল। কাশি জিজ্ঞেস করে তাহলে কি দিব্যাকে কীর্তির আগেই মারা হয়েছে? ডক্টর বলে হ্যাঁ, লাশটা 15 দিন আগের। আর এবার সবকিছু আরো এলোমেলো হয়ে যায়। প্রশ্ন একটাই যে কে এই সিরিয়াল কিলার? কাশি দিব্যার বাসায় আসতেই দিব্যার বাবা পুলিশের উপরে রেগে কোনো কথাই বলতে চায় না। কারণ সেদিন যখন সে মিসিং কেস করাতে গিয়েছিল এসআই তার মেয়ের চরিত্র নিয়ে বাজে কথা বলে তাড়িয়ে দিয়েছিল। তখন তারা তদন্ত করলে আজ হয়তো এতগুলো জান যেত না। কাশি অনেক অনুরোধ করে বলে প্লিজ একটু কথা শোনেন। আমার ভাগ্নি মিনিস্টারের ছেলে আর একটা ছেলের খুন হয়েছে। আপনি চুপ থাকলে হয়তো আরো অনেককে এভাবেই মরতে হবে। দিব্যার মা এসে বলে আপনার যা প্রশ্ন করার করেন, আমরা উত্তর দিব। কাশি জিজ্ঞেস করে দিব্যা কোন কলেজে পড়তো? অভি, কীর্তি এদের কি আপনারা চেনেন? মা জানায় দিব্যা সরকারি কলেজে পড়তো, তবে যাদের নাম বলছেন তাদেরকে আমি চিনি না। কাশি লক্ষ্য করে দেয়ালে দিব্যার নাচের পোস্টের ছবি টাঙানো। মা জানায় দিব্যা খুব ভালো নাচ করতো আর এসব তার ডান্স ক্লাসের ছবি। কাশি এবার দিব্যার ডান্স ক্লাসে আসে। ডান্স টিচারকে বলে আপনাদের স্টুডেন্ট দিব্যা মারা গেছে, তার সম্পর্কে কিছু জানতে এসেছি। টিচার বলে দিব্যা তো অনেক ভালো ছিল, সবার সাথেই ভালো আচরণ করত। স্বপ্না নামে একটা মেয়ে তার খুব ভালো ফ্রেন্ড ছিল। কাশি এবার স্বপ্না সম্পর্কে জিজ্ঞেস করলে টিচার জানায় স্বপ্না JMM কলেজে পড়ে, তার বাবা পুলিশে চাকরি করে। কাশি এবার নিজেই যেন এক গোলক ধাঁধায় পড়ে যায়। ফিরে যাওয়ার সময় মাহাতি কল দিয়ে জানায় কাল রাত থেকেই গীতা মিসিং। সব জায়গায় খোঁজা হয়েছে কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না, তার ফোনও বন্ধ। কাশি এবার সাইবার সেলে কল দিয়ে গীতার নম্বরে লাস্ট লোকেশন ট্রেস করতে বলে। লোকেশন ট্রেস করতে করতে বেশ রাত হয়ে যায়। অফিসার কল দিয়ে জানায় ফোনের লাস্ট সিগন্যাল মহিলা আম্বেদকারের স্ট্যাচুর কাছে দেখাচ্ছে। কাশি দ্রুত সেই স্ট্যাচুর কাছে এসে আশেপাশে ভালো করে লক্ষ্য করেও কাউকেই পায় না। আবারও সাইবার সেলে কল দিতেই অফিসার জানায় সিগন্যাল বন্ধ হয়ে গেছে। এত দূর আসার পরও খুনিকে ধরতে পারল না ভেবে কাশির রাগে চিৎকার করতে থাকে। খুনিকে কিভাবে ধরবে কিছুই বুঝতে না পেরে হতাশ হয়ে চলে আসে পাশের এক ধাবায়। ছোট এক ছেলে পানি থেকে থালা বাসন উঠাচ্ছে দেখতেই হঠাৎ কাশির মনে পড়ে যায় পানি থেকে দিব্যার লাশ ওঠানোর সময় সে তার গলায় চেনের ছেঁড়া অংশের মতো কিছু একটা দেখেছিল। কাশি দ্রুত বাইক নিয়ে চলে আসে সেই খালের কাছে। বাইকটা কোনো রকমের রাস্তায় ফেলে কাদা পানিতে ডুব দিয়ে সবগুলো ঘাসের আনাচে কানাচে খুঁজতে থাকে। বেশ কিছুক্ষণ খোঁজার পরেই পেয়ে যায় একটা লকেট, যেই লকেটের দুই পাশেই দুইজনের ছবি দেওয়া। কাদায় থাকার কারণে ছবির উপরে কাদা পড়ে গেছে। কাশি তাড়াতাড়ি সেই কাদা সরায়। এদিকে সেই সিরিয়াল কিলার তখন দীপাকে তার ডেরায় উঠিয়ে নিয়ে এসেছে। লোকটা মুখের উপর থেকে গরিলার মাস্ক তুলতেই দেখা যায় এ আর কেউ নয় বরং কাশি, যাকে নিজের বড় ভাই থেকেও বেশি মনে করে সেই সুরি। লকেটে সুরির ছবি দেখতেই কাশি সব বুঝতে পারে। শুরু থেকে সুরি তাকে ভুল পথে পরিচালনা করছিল। সেই পাগলের মাস্ক ধরে সুরিকে দিতেই সুরি ঝটকা দিয়ে তাকে সরিয়ে দিয়েছিল। সুরি কাশিকে বলেছিল ইবু ড্রিঙ্কিং, স্মোকিং আর ড্রাগ নেওয়ার, এমনকি মেয়েদের সাথে বাজে ব্যবহার করার মতো সকল প্রকারের বাজে স্বভাব আছে। তার মনে হচ্ছিল ইবুই খুনি। কয়েকদিন পরে সেই অভির লাশ পাওয়ার খবরটা সবার আগে দিয়েছিল। সুরির এত বড় বিশ্বাসঘাতকতার কথা জেনে কাশির রাগে চিৎকার করতে থাকে। প্রচন্ড রেগে চলে আসে সুরির বাড়িতে। দরজায় কয়েকবার ধাক্কা দেওয়ার পরও যখন কেউ দরজা খোলে না তখন রেগে দরজার উপরে আছড়ে পড়তেই দরজা ভেঙে যায়, তবে ভেতরে কাউকেই দেখা যায় না। কাশি যখন সারা ঘর ঘুরে ঘুরে সুরিকে খুঁজতে থাকে তখন কে যেন আড়াল থেকে তার উপর নজর রাখে। সুরিকে খুঁজতে খুঁজতে বাসার পেছনের দরজা খুলতেই দেখে সুরির টিফিন বক্স হাতে ভাঙা দেওয়ালের দিকে যাচ্ছে। কাশি দ্রুত গিয়ে সুরির পিছু করে। সুরির হঠাৎ কিছু একটা সন্দেহ হওয়ায় পেছনে আলো
দেওয়াল মারতেই কাশি আড়ালে লুকিয়ে যায়। সুরির পিছু করতে করতে চলে আসে পরিত্যক্ত একটা বিল্ডিং এ। দেওয়ালে যেদিকেই চোখ যায় সেখানে শুধুই শয়তানের ছবি আঁকানো। তাহলে কি সুরি শয়তানের পূজারী? হতবাক হয়ে দেওয়াল দেখতে দেখতে সে হঠাৎই সুরিকে হারিয়ে ফেলে। সামনে কিছু জানালা ছাড়া আর কিছুই দেখতে পায় না। কাশি ঠিক বুঝতে পারে না সে কোন দিকে যাবে। আচমকা তখনই অন্ধকারের মাঝ থেকে সুরি এসে তার মাথায় মোটা রড দিয়ে জোরে একটা বাড়ি দেয়। কাশি কিছু বুঝে ওঠার আগে পরাপর কয়েকবার মারতেই থাকে। কাশি নিজেকে কোন রকমের সামলে পেছন থেকে সুরির গলা চেপে ধরে। দেওয়ালে হেলান দিতে দুজনেই হুমড়ি খেয়ে পড়ে পাশের এক রুমে। এত জোরে শব্দ হয় যে গীতা ঘুম ঘুম ভাব থেকে লাফিয়ে ওঠে। সামনে গীতাকে এভাবে বাধা অবস্থায় দেখে কাশির মাথায় যেন রক্ত উঠে যায়। সুরিকে ওভাবেই ফেলে দীপার হাতের বাঁধন খুলতে থাকে। সুরি উঠে এসে কাশির মাজা ধরে টেনে বলে, দয়া করে ওকে ছেড়ে দিও না, ওকে মরতেই হবে। কাশি সুরির এই সাইকোরূপ দেখে প্রচন্ড রেগে সুরির গলা চেপে বস্তার সাথে চেপে ধরে। সুরি বারবার হাত ছুড়ে তাকে কি যেন বোঝানোর চেষ্টা করে। তখনই কে যেন পিছন থেকে এসে কাশির পিঠে একটা ছুরি ঢুকিয়ে মোচড় দেয়। কাশিকে এতটা ব্যথায় দেখে সুরি চিৎকার করে তার মেয়ে স্বপ্নাকে সরে যেতে বলে, কিন্তু স্বপ্না পাগল কুকুরের মতো দাঁত কিটমিট করে কাশিকে বলে, তোর সাহস হলো কিভাবে? তুই আমার বাবাকে মারতে চাস? বলেই কাশিকে আবারও মারতে গেলে কাশি উল্টা স্বপ্নাকে কষে এক চড় দিয়ে ফেলে দেয়। মুখে বিভৎস পোড়া দাগ নিয়ে স্বপ্নার রাগে গোঙানি দিয়ে দীপাকে মারতে চায়। সাথে সাথেই কাশি উঠে স্বপ্নাকে টেনে মাটিতে ফেলে মারতে থাকে। সুই তাকে বারবার থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। স্বপ্না কাশির সাথে না পেরে আবারও দীপাকে মারতে গেলে কাশি এসে স্বপ্নাকে ধরে মাটিতে আছড়ে ফেলে। মাথায় আঘাত লাগায় স্বপ্না সেখানেই বেহুশ হয়ে পড়ে। সুরি কান্না করতে করতে বলে, তুমি যাকে এতটা নির্মম ভাবে মারছো সে আমার মেয়ে স্বপ্না। একটা জলজন্ত হাস্যোজ্জ্বল মেয়েকে রোজ তিলে তিলে মরতে দেখাটা কতটা কষ্টের তুমি কি জানো? তুমি তো কল্পনাও করতে পারবে না। একদিন সুরি পরম যত্নে তার মেয়েকে খাইয়ে দিচ্ছিল। স্বপ্না হঠাৎ চাঁদকে দেখে জিজ্ঞেস করে, ওই চাঁদ বেশি সুন্দর না আমি? সুরি স্বপ্নার মন রাখতে বলে, তুমি একদম চাঁদের মতো সুন্দর। স্বপ্নার অবশ্য এই কথা একদম পছন্দ হয় না, কারণ চাঁদের তো দাগ আছে কিন্তু তার মুখে দাগ নেই, তাই সে বেশি সুন্দর। আসলে বাবার আহ্লাদে স্বপ্নার মনটা এখনো বাচ্চাই রয়ে গেছে। সুরি তার মেয়েকে এতটা ভালোবাসে যে তার সুখের জন্য সব করতে পারে। তবে স্বপ্নার জন্য তার কলেজের ফ্রেন্ডরাই ছিল তার জীবন। সারাদিন তাদের সাথে আড্ডা, গল্প, একসাথে ঘুরে বেড়ানো, এভাবেই তার জীবন স্বপ্নের মতো কাটছিল। কলেজে যাওয়ার আগে স্বপ্না ঘন্টার পর ঘন্টা বসে নিজেকেই দেখত। বাবা বিরক্ত হয়ে বলে, নিজেকে এত দেখলে বদ নজর লেগে যাবে। স্বপ্না এসবের পাত্তা না দিয়ে কলেজে চলে যায়। রাতে হঠাৎই ঘুম থেকে উঠে বাবাকে বলে, জানো বাবা, কলেজে অভি, গীতা, কীর্তি আর ইবু, ডান্স ক্লাসে দিব্যা, আর বাসায় তুমি, এদের সবার জন্য আমার জীবনটা এত সুন্দর, আমার আর কিচ্ছু দরকার নেই। বাবা তার এত বক বক শুনতে শুনতে বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন স্বপ্না কলেজে আসতেই অভিকে বলে, বাবা এখনো জানে আমরা শুধুই বন্ধু। একবার কলেজ থেকে গ্রাজুয়েট করে বের হলেই আমরা আমাদের পরিবারকে জানিয়ে বিয়ে করে নিব। সেদিনই বাবাকে জানাবো তুমি আমাকে কতটা ভালোবাসো। স্বপ্না একদিন বাবার জন্য সেই লকেট কিনে আনে, যেই লকেটে তার আর তার বাবার ছবি বসানো ছিল। একদিন ডান্স ক্লাস শেষে শুনতে পায় দিব্যা এ মাসের ক্লাস ফি না দিতে পারায় তাকে তাদের টিচার অনেক বকা দিচ্ছে, তাই সে নিজেই তার পকেট মানির টাকা দিব্যাকে দিয়ে সাহায্য করে। এভাবেই স্বপ্নার জীবন সুন্দরভাবে কেটে যাচ্ছিল। একদিন সকালে স্বপ্না ঘুম থেকে উঠতেই দেখে তার মুখে বেশ বড় একটা গোল দাগ হয়েছে। এমন সুন্দর মুখে এতটা ভয়ানক পোড়া দাগ দেখে চিৎকার করে বাবাকে ডাকে। সুরি এমন দাগ দেখে নিশ্চিন্ত হয়ে বলে, এত ভয়ের কিছু নেই, হয়তো কোনো ইনফেকশন হয়েছে, কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। তবে বেশ কিছুদিন যাওয়ার পর সেই দাগ কমে তো না, বরং বাড়তেই থাকে। সুরি স্বপ্নাকে নিয়ে ডক্টরের কাছে আসলে ডক্টর দাগটা ভালো করে দেখে স্বপ্নাকে বাইরে পাঠিয়ে সুরিকে বলে, আপনার মেয়ের মুখে যে স্কিন ডিজিজ হয়েছে সেটা খুব কম মানুষেরই হয়। এই ইনফেকশন একদম ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম, উল্টা সময়ের সাথে সাথে এটা আরো বাড়তে পারে। আপাতত কিছু ওষুধ দিচ্ছি, 15 দিন পর এসে দেখাবেন কি অবস্থা। সুরির খুব খারাপ লাগে যে স্বপ্না বলেছিল সে চাঁদ থেকেও সুন্দর আর এখন তাকে আজীবন এই দাগ নিয়েই থাকতে হবে। তবে বাইরে এসে স্বপ্নাকে সান্ত্বনা দিয়ে বলে সে খুব জলদি সুস্থ হয়ে যাবে। কয়েকদিন পর স্বপ্না মুখ ঢেকে কলেজে আসতেই দেখে তার সব বন্ধুরা দাঁড়িয়ে গল্প করছে। স্বপ্নাকে এমন মুখ ঢাকতে দেখে দীপা তার সাথে মজা করতে করতে কাপড় ধরে টানতেই মুখের বিভৎস এই দাগ দেখে সবাই আটকে ওঠে। স্বপ্না যাদের এত কাছের মনে করত তারাই স্বপ্নার দিকে ঘৃণা ভরা তাচ্ছিল্যের নজরে তাকায়। কীর্তি আর দীপা তাকে সান্ত্বনা দিয়ে পাশে বসলেও কয়েকদিন পরে যখন দেখে দাগটা আরো বেড়ে গেছে তখন রোগটা ছোঁয়াচে ভেবে তার থেকে দূরে গিয়ে বসে। দিন দিন স্বপ্নার মুখে দাগ আরো বাড়তেই থাকে। সে যাদেরকে তার জীবন মনে করত তারাই স্বপ্নাকে ঘৃণার নজরে
দেখতে থাকে। স্বপ্নাকে পানি পান করতে দেখে কীর্তি রোগ ছোঁয়ানোর ভয়ে তার গ্লাস না নিয়ে অন্য একজনের গ্লাস থেকে পানি পান করে। স্বপ্নার এতে আরো কষ্ট হয়। নাচের ক্লাসে সে দিব্যার পাশে দাঁড়িয়ে নাচতে গেলে দিব্যা তাকে দেখে ঘৃণায় সরে যায়। টিফিন টাইমে সবাই একসাথে খেতে বসলে স্বপ্না তাদের সাথে বসতেই তার এই বাজে অবস্থা দেখে তাদের একদম বমিই চলে আসে। কীর্তি আর দীপা তাদেরকে দেখে চলে গেলে অভি ক্লাস ভর্তি মানুষের মধ্যে চিৎকার করে স্বপ্নাকে অপমান করে বলে, মুখে এত পোড়া দাগ নিয়ে কেন এসেছো? লজ্জা করে না? এখন থেকে বাইরে বসে খাবে। এতটা অপমানে স্বপ্না রোজ একটু একটু করে মানসিকভাবে ভেঙে পড়তে থাকে। স্বপ্নাকে মন খারাপ করে দাঁড়াতে দেখে দীপা এসে বলে, তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে দেখে আমরাও ওই রোগে আক্রান্ত হওয়ার ভয় পাচ্ছি। তোমার উচিত নিজে থেকেই আমাদের থেকে দূরে থাকা। দীপার কথা শুনতেই স্বপ্নার রাগ আরো বাড়তে থাকে। স্বপ্নাকে একা বসে থাকতে দেখে ইবু এসে বলে, উপরে তাকিয়ে দেখো, তোমার অভি এখন কীর্তিকে পটানোর চেষ্টা করছে। আসলে ওর কি দোষ? তোমাকে দেখলে আমারই তো গা গুলিয়ে আসে। স্বপ্নার রাগ আরো বেড়ে যায়। সে সরাসরি অভির সাথে কথা বলতে যেই না অভির হাত ধরতে যায়, অভি সবার মধ্যে চিৎকার করে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। যে মানুষটাকে সে এত ভালোবাসে, কয়েকদিন আগেই তারা একসাথে সংসার পাতার স্বপ্ন দেখতো, তার এমন ব্যবহারে স্বপ্নার যন্ত্রণা আরো তীব্র হয়ে যায়। অভির চোখে মুখে তীব্র ঘৃণা নিয়ে বলে, তোমার মতো বাজে চেহারার মানুষ আমাকে স্পর্শ করলেও আমার ঘৃণা হয়, তাই আমার থেকে দূরে থাকবে বলেই চলে যায়। ইবু তাকে দেখে টিটকারির হাসি দিয়ে চলে যায়। মনের কষ্টে দিব্যাকে এসে এসব জানাতে দিব্যা বলে, ওরা যখন তোমাকে ইগনোর করছে তখন তোমার বোঝা উচিত তোমাকে দেখে সবার ঘৃণা হচ্ছে। আমিও বলতে চাচ্ছিলাম তুমি আর নাচের ক্লাসে না আসলেই ভালো হবে, না হলে তোমার এই রোগ আমাদের মধ্যে ছড়িয়ে যাবে। স্বপ্না যাদেরকে তার জীবন মনে করত তারাই তাকে এতটা তাচ্ছিল্য আর ঘৃণা করছে জানার পর স্বপ্নার পুরো জীবনটাই যেন উল্টে পাল্টে যায়। নিজের প্রতি তার এত ঘৃণা হয় যে পাগলের মতো চিৎকার করতে করতে নিজেকেই মারতে থাকে। তাদেরও রাগ না কমলে ঘরের সবকিছু ফেলে ড্রেসিং টেবিলের আয়নাও ভেঙে ফেলে। সুই ডিউটি শেষে বাসায় ফিরে দেখে ঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। অজানা আতঙ্কে স্বপ্নার ঘরে ছুটে আসতেই দেখে স্বপ্না নিজেকে শেষ করার প্রস্তুতি নিচ্ছে। বাবা দৌড়ে গিয়ে তাকে কোন রকমে নামিয়ে বাইরে এনে সোফায় বসাতেই স্বপ্না বাবাকে সব বলে দেয়। বাবা বলে, এটুকুর জন্য কেউ আবার জান দেয় নাকি? আমি তোকে নিয়ে সবাইকে বুঝিয়ে বলবো। স্বপ্না এতটা অবহেলা আর অপমান সহ্য করার পর কারোর সামনে যাওয়ার সাহস করে না। ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি এই চেহারা নিয়ে আর কোনোদিনও কারোর সামনে যাব না। এরপরেই স্বপ্না নিজেকে ঘরে বন্দি করে রাখে। পরাপর 4 দিন কিছু না খেয়ে একদম অসুস্থ হয়ে পড়ে। ডক্টর এসে তাকে স্যালাইন দিতেই যাবে, সে রেগে উঠে সব ছিঁড়ে ডক্টরকে রীতিমতো ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। ডক্টর সুরিকে জানায়, এভাবে চলতে থাকলে আপনার মেয়ে মারা যাবে, তাই আগে জানুন সে কি চায় আর কি করলে সে আবারও স্বাভাবিক হয়ে যাবে। ডক্টর চলে যেতেই সুরি কান্না করতে করতে স্বপ্নাকে জিজ্ঞেস করে, এভাবে না খেয়ে থাকলে তুই তো মারা যাবি, তোকে এমন দেখার থেকে আমি নিজেকেই শেষ করে দিব। বলেই চাকু ধরতেই স্বপ্না সাইকোর মতো মুখের ভাব করে বলে, তোমার আর আমার মারা যাওয়ার কি দরকার? আমার এই অবস্থার জন্য যারা দায়ী আমরা তাদেরকে শেষ করে দিব। তারা মরলে তবেই আমি শান্তি পাবো। মেয়েকে ভালোবাসে তাই বলে কি মেয়ের এমন অন্যায় আবদার মানা যায়? তাই বাবা মানা করে বলে, ওরা কি এমন অন্যায় করেছে যে ওদেরকে মেরেই ফেলবো? সাথে সাথেই স্বপ্নার মধ্যে সাইকো জেগে ওঠে। স্বপ্না রেগে চিৎকার করে বলে, হ্যাঁ ওদের তো কোনো দোষ নেই, আমার চেহারা এমন হয়েছে সেটা আমার দোষ। ওদেরকে এত ভালোবেসেছি আর বদলে ওরা আমাকে ঘৃণা করেছে সেটাও আমার দোষ। যদি তুমি ওদেরকে না মারো আমি নিজেকে কষ্ট দিব। বলেই দেওয়ালে জোরে জোরে মাথায় বাড়ি দেয়। ফুলদানি দিয়ে মাথা ফাটায়, তাতেও কাজ না হলে দেওয়ালে বাড়ি মারতে মারতে বেহুশ হয়ে পড়ে। কিছুক্ষণ পর হুঁশ ফিরতেই চাকু ধরে বাবাকে ভয় দেখিয়ে বলে, বাবা আমার খুব খিদা লেগেছে, তুমি কি ওদেরকে মেরে আমাকে খেতে দিবে না? তুমি জানো না আমার মায়ের সাথে কি হয়েছিল? তাহলে অন্যের দোষের সাজা আমি কেন ভুগবো? মেয়ের এতটা কষ্ট সহ্য করতে না পেরে সুরি মেয়েকে হ্যাঁ বলে চাকু নিয়ে বাইরে আসে। চুপ করে বসে ভাবতে থাকে, স্বপ্নার মা তার চিঠিতে লিখেছিল, আমি নিচু জাতের হওয়ার পরও তুমি আমাকে ভালোবেসে আগলে রেখেছিলে, কিন্তু তোমার পরিবার আর প্রতিবেশীদের খোঁটা শুনতে শুনতে আমি ক্লান্ত। তারা সবসময় আমার বাজে চেহারা নিয়ে কথা শোনায়। আমার পক্ষে এতটা অপমান মেনে নেওয়া সম্ভব না, তাই তোমাকে আর মেয়েকে একা রেখে আমি না ফেরার দেশে চলে যাচ্ছি। স্ত্রীর এমন মৃত্যুর কথা মনে পড়তেই সুরি ভয়ে আটকে উঠে বলে, না না, আমার মেয়ের জীবনকে আমার স্ত্রীর জীবনের মতো হতে দিব না। এরপর সে দিব্যার উপরে নজর রেখে তাকে কিডন্যাপ করে নিয়ে এই পরিত্যক্ত বিল্ডিং এ রাখে। এরপর স্বপ্নাকে টেনে নিয়ে এসে দিব্যাকে দেখাতেই সে খুশিতে রীতিমতো লাফাতে শুরু করে, কিন্তু দিব্যা তখনও বেহুশ হয়ে পড়ে আছে দেখে তার সহ্য হয় না, তাই এক গ্লাস পানি এনে তার মুখের উপরে ঢালতে দিব্যার হুঁশ ফিরে আসে। সামনে
সামনের স্বপ্নাকে এমন ভয়ানক রূপে দেখে সে আরো ভয় পেয়ে যায়, চিৎকার করে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলে। কিন্তু অতিরিক্ত মানসিক চাপে স্বপ্না এখন আর কোনো সাধারণ মানুষ নেই, সে একটা পিশাচে পরিণত হয়ে গেছে। তাই জ্যান্ত দিব্যার চেহারাকে পোড়াতে গরম লোহা তার মুখের উপরে চেপে ধরে। দিব্যাকে যন্ত্রণায় ছটফট করতে দেখে স্বপ্না জোরে জোরে হাসতে হাসতে বলে, বন্ধু মানে সুখে দুঃখে সবসময় পাশে থাকা, আর তুই আমাকে আমার রোগ নিয়ে খোঁটা দিয়েছিলি, আজ তোর চেহারা পুড়িয়ে আমার মতো করে দিব। দিব্যার মুখ পুড়িয়েও যখন তার শান্তি হয় না, তখন সে একটা বড় চাকু বের করে এক পোস্ট দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। মেয়ের এমন ভয়ানক রূপ দেখে সুরি হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। স্বপ্না একদম সাইকোদের মতো মুখ ভঙ্গি করে তো আরেকবার এমন ভান করে যেন সে কিছুই বোঝে না। হঠাৎই চিৎকার করে বাবাকে বলে, আমার খিদা লেগেছে। বাবা দৌড়ে গিয়ে এক থালা ভর্তি খাবার এনে দেয়। স্বপ্না দিব্যার রক্তের মধ্যেই থালা রেখে রক্ত মাখা হাত দিয়ে সেই খাবার এমন ভাবে চেটে পুটে খায় যেন সে আজ মানুষ নয়, বরং একটা রাক্ষসে পরিণত হয়ে গেছে। মেয়েকে খেতে দেখে বাবা মনে মনে ভাবে, আমার মেয়ে যদি এমন পেট পুড়ে খায় তাহলে আমি রোজ একজনকে এনে দিব। খেতে খেতেই স্বপ্না দিব্যার লাশকে লাথি দিয়ে বলে, এবার বল কে বেশি সুন্দর, তুই না আমি? খাওয়া শেষ হতেই দিব্যার লাশকে সরিয়ে ফেলতে বলে। মেয়ের কথা মতো সুরির লাশটা সরাতে গেলেই হঠাৎই দৌড়ে এসে বলে, একে এখনো আমার থেকে বেশি সুন্দর মনে হচ্ছে। বলেই দেওয়ালে ঝুলানো গরিলার মাস্ক মুখে পরিয়ে লাশটাকে তার চোখের সামনে থেকে সরাতে বলে। সুরি ও মেয়ের কথা মতো লাশ টেনে নিয়ে যায়। এরপর থেকে মেয়ের ক্ষুধা মেটাতে কীর্তিকে ধরে আনে। স্বপ্না কীর্তিকে রেগে বলে, আমার ধরা গ্লাস ধরতেও তোর ঘৃণা করছিল তাই না? কীর্তি কিছু বলার আগেই চাকুর এক পোস্ট দিয়েই কীর্তিকে শেষ করে দেয়। অভিকে ধরে এনে বেঁধে রেখে বলে, আজ আমার জায়গায় তুই থাকলে আমি তোকে আগের থেকে আরো বেশি ভালোবাসতাম, কিন্তু তুই সত্যি ভালোবাসার ওয়াদা করেও ভালোবেসেছিলি আমার সৌন্দর্যকে, তোকে আমি কোনো দিনও মাফ করবো না। বলেই এক পোস্টে তাকে একদম শেষ করে দেয়। এরপর একইভাবে মেরে ফেলে ইবুকে, আর সবার শেষে পালা আসে দীপার। এদের এসব পাগলামের কথা শুনে কাশির যেন পাগল হওয়ার দশা হয়। মেয়ে খাচ্ছে না বলে একটা মানুষ এতগুলো মানুষকে কিভাবে মারতে পারলো? সুরি চিৎকার করে বলে, শুধু খাওয়াটা এখানে বিষয় না, বিষয়টা হলো অপমানের। তুমি যেই কারণে দাঁড় করো না কেন, কোনো মানুষকে তার রূপ, গুণ, জাত বা শারীরিক বৈশিষ্ট্য নিয়ে অপমান করা কোনো দিনই ঠিক না। তাই ওদের মতো অমানুষদেরকে এভাবেই মেরে ফেলা উচিত। মেয়েদের সাথে খুন করতে করতে সুরি নিজেও এখন তার মতো অসুস্থ মানসিকতার হয়ে গেছে। কাশি তাকে যতই বোঝানোর চেষ্টা করে সে ততই চিৎকার করে বোঝায়, এই একটা মেয়েকে মারতে পারলেই স্বপ্না আবারও আগের মতো সুস্থ হয়ে যাবে। এদের চিৎকার চেঁচামেচিতে স্বপ্নার হুঁশ ফিরতেই সে পাশে পড়ে থাকা মোটা তীক্ষ্ণ রড তুলে কাশিকে মারতে গেলেই দীপা তাকে চিৎকার করে ডাকে। কাশি সরে যেতেই সেই রড গিয়ে লাগে সুরির পেটে, সাথে সাথেই সে মাটিতে লুটিয়ে পড়ে। নিজের হাতে বাবাকে খুন করে স্বপ্না বাবা বলে চিৎকার করে ওঠে। এটাই ছিল সুরির সবচেয়ে বড় সাজা। গল্প চলে আসে কয়েক মাস পরে। এক মানসিক হাসপাতালের নার্স স্বপ্নাকে দেখে আরেক নার্সকে বলে, ওর মুখে জঘন্য দাগ দেখে আমার প্রচুর ঘৃণা হচ্ছে, তুমি গিয়ে ওকে খেতে দাও। বলেই নাক সিটকে চলে যায়। আরেক নার্স স্বপ্নার বিছানায় কোন রকমের খাবারের প্লেটটা রেখে চলে যায়। স্বপ্না তার বিভৎস চেহারা নিয়ে প্রচন্ড রেগে তাকায়। কিছুক্ষণ পর সেই নার্স কাশিকে কল দিয়ে জানায়, আপনি যে রোগীকে ভর্তি করিয়েছেন সে তো 3 দিন ধরে খাচ্ছে না। খবরটা শুনতেই কাশি হাসপাতালে ছুটে এসে দেখে মোটা সেই নার্স যে স্বপ্নার চেহারা নিয়ে কটাক্ষ করেছিল তার গলা কাটা, মুখ পোড়া লাশ পড়ে আছে। কাশি দৌড়ে স্বপ্নার কেবিনে এসে দেখে সে প্লেট তুলে হাবাইতের মতো খাচ্ছে। কাশিকে দেখতেই ভাত মুখে নিয়ে শয়তানের মতো হাসতে হাসতে তাকায়। তার মানে ওই নার্সকে সেই খুন করেছে। আর এই স্বপ্না এখন একটা পিওর সাইকো হয়ে গেছে। কাউকে খুন না করলে তার গলা থেকে খাবারই নামবে না। বাপ রে, কি ভয়ঙ্কর সাইকো! খবরদার কাউকে অপমান করতে যেন না, না হলে সে আবার না এমন হয়ে যায়। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।